ভেনেজুয়েলা থেকে ৪ বিলিয়ন ডলার মূল্যের ৩০ মিলিয়ন ব্যারেল তেল পাঠানো হয়েছে আমেরিকায়, যা এই মুহূর্তে দেশের পথে রয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকে এমন দাবি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দেশটির তেল খাতের অবকাঠামো পুনর্গঠনে কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি কাজ করছে তার প্রশাসন। এ সময় নির্বাহীদের সেখানে কাজ করার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেন তিনি। বৈঠক শেষে বলেন, ভেনেজুয়েলা ধ্বংসপ্রাপ্ত তেল শিল্পে কোম্পানিগুলো অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। নিকোলাস মাদুরোর পতনের পর ভেনেজুয়েলায় নিষেধাজ্ঞার কবলে থাকা ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল আমেরিকায় স্থানান্তর করা হবে। গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে এমন তথ্য দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বাজার দরে বিক্রি করে সম্পূর্ণ অর্থ নিজের কাছে রাখার ঘোষণাও দিয়েছিলেন। জানিয়েছিলেন এই অর্থ দুই দেশের কল্যাণে ব্যয়ের বিষয়টি নিশ্চিত করবেন তিনি। Rapidly rebuild Venezuela's dilapidated oil industry and bring millions of barrels of oil production to benefit the United States, the people of Venezuela, and the entire world. সেদিন আরও জানান, ভেনেজুয়েলার তেল শিল্পের অবকাঠামো গড়ে তুলতে দেশের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে খুব দ্রুত বৈঠকে বসবেন। শুক্রবার সেই বহুল আকাঙ্ক্ষিত বৈঠকে বসেন তিনি। শুরুতেই জানিয়ে দেন, তার বৈঠকের উদ্দেশ্যই হচ্ছে দেশটির তেল খাতের পুনর্গঠনে দেশীয় কোম্পানির সহায়তা চাওয়া, যাতে তেল উত্তোলন বাড়িয়ে লাভবান হতে পারে আমেরিকা, ভেনেজুয়েলার মানুষ এবং গোটা বিশ্ব। 30 million barrels. You hear that, Peter? Of oil was given to us by Venezuela. That's a lot of oil. It's about $4 billion worth. And এরপর বেশ উচ্ছ্বসিত হয়ে বলেন, ভেনেজুয়েলা থেকে ৪ বিলিয়ন ডলার মূল্যের ৩০ মিলিয়ন ব্যারেল তেল পাঠানো হয়েছে আমেরিকায়, যা এই মুহূর্তে দেশের পথে রয়েছে। নিষেধাজ্ঞা ও অবরোধের কবলে থাকায় দেশটিতে এই তেল আটকা পড়ে। Venezuela, we're going to be making the decision as to which oil companies are going to go in, that we're going to allow to go in. তিনি জানান, দেশটির তেল খাতের অবকাঠামো পুনর্গঠনে কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি কাজ করছে তার প্রশাসন। এ সময় নির্বাহীদের সেখানে কাজ করার ক্ষেত্রে নিরাপত্তা প্রদানে নিশ্চয়তা দেন তিনি। বলেন, সেখানে নিরাপত্তা নিশ্চিতে দেশটির অন্তর্বর্তী সরকার পূর্ণ সহায়তা দেবে। You're dealing with us directly. You're not dealing with Venezuela at all. We don't want you to deal with Venezuela. The plan is for them to spend at least $100 billion to rebuild the capacity and the infrastructure necessary. বৈঠক শেষে তিনি বলেন, কোম্পানিগুলো অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভেনেজুয়েলার ধ্বংসপ্রাপ্ত তেল শিল্পে, যাতে করে আমেরিকার জ্বালানি খাত লাভবান হতে পারে। যদিও বিভিন্ন সূত্র বলছে, এত বিশাল অঙ্কের বিনিয়োগে আগ্রহ নেই কোম্পানির কর্ণধারদের। Venezuela has also agreed that the United States will immediately begin refining and selling up to 50 million barrels of Venezuelan crude oil, which will continue indefinitely. We're all set to do it. এদিকে এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, মাদুরোর উৎখাতে সাধুবাদ জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, স্বৈরশাসকদের পরিণতি এমনটাই হওয়া উচিত। সেক্ষেত্রে কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুলে আনার নির্দেশ দেবেন তিনি? জবাবে প্রেসিডেন্ট বলেন, এমন নির্দেশ দেওয়ার প্রয়োজন হবে না। ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার সবসময় বেশ ভালো সম্পর্ক বজায় রয়েছে, তবে তিনি রুশ প্রেসিডেন্টের কর্মকাণ্ডে হতাশ, কারণ তার সিদ্ধান্তের বলি হচ্ছে অসংখ্য মানুষ। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গ্রিনল্যান্ড আমেরিকার না হলে সেখানে মস্কো কিংবা বেইজিং প্রভাব বিস্তার করবে, যা হতে দেবেন না তিনি। তবে চায়না ও রাশিয়ার সঙ্গে ব্যবসা করতে প্রস্তুত ট্রাম্প প্রশাসন বলেও জানালেন তিনি। কিন্তু কিউবায় সামরিক অভিযানে আবারও হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সেখানে বিক্ষোভ দমনে ক্ষমতাসীনরা কঠিন হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে তাদের। এর মানে এই নয় যে তেহরানে স্থল অভিযান চালানো হবে, তবে দেশটির প্রশাসনকে চরম মূল্য দিতে হবে। প্রেসিডেন্ট এ সময় ইরানের বিক্ষোভকারীদের ভূয়সী প্রশংসা করেন। দূতাবাস চালু করার লক্ষ্যে আমেরিকার সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পথ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শুক্রবার কারাকাসে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, নিকোলাস মাদুরো আটকের ঘটনা ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আগ্রাসনের শামিল। রদ্রিগেজ জানান, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য তার প্রশাসন সরাসরি আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে চালানো সামরিক অভিযানে নিকোলাস মাদুরো বন্দী হওয়ার ঘটনাকে মিরাকল বা অলৌকিক বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি শুক্রবার সকালে তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন। ট্রাম্পের পরিকল্পনায় এখন অগ্রাধিকার পাচ্ছে ভেনেজুয়েলার তেল সম্পদ। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার পূর্বে সাংবাদিকদের ট্রাম্প জানান, মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনা লাতিন আমেরিকার দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে। Everyone's going to be happy in South America, everybody. What we've done is, some people would say it's a miracle actually what we've done. And Venezuela's happy. I think they're all going to be happy. অন্যদিকে নিকোলাস মাদুরোকে আমেরিকার বাহিনীর হাতে বন্দী করার ঘটনাকে জনগণের উপর আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তবে এর বিপরীতে যুদ্ধ নয়, কূটনীতির পথেই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার ঘোষণা দিয়েছেন তিনি। ভেনেজুয়েলার জনগণ কোনো পারমাণবিক শক্তির আগ্রাসন পাওয়ার যোগ্য নয়। এর জবাবে আমরা মুখোমুখি কূটনৈতিক আলোচনার পথ বেছে নেব। আমাদের দেশের শান্তি, স্থিতিশীলতা, স্বাধীনতা এবং অবিচ্ছেদ্য সার্বভৌমত্ব রক্ষায় আমরা বলিভারিয়ান শান্তি কূটনীতি অনুসরণ করতে সংকল্পবদ্ধ। অন্যদিকে কাতারে আমিরের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যে আলোচনার পথ তৈরি হয়েছে তার প্রতিফলন দেখা যাচ্ছে সরকারি পর্যায়ে বৈঠকগুলোতে। আমি কাতারের আমির, তার সরকার এবং প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমেরিকা ও ভেনেজুয়েলা সরকারের মধ্যে আলোচনার পথ তৈরি এবং আন্তর্জাতিক আইন ও আমাদের সার্বভৌমত্বে শ্রদ্ধা রেখে উভয় পক্ষের জন্য কল্যাণকর কর্মসূচি বাস্তবায়নে আমরা তার সমর্থনে কৃতজ্ঞ। এদিকে ভেনেজুয়েলার তেল উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে দেশটিতে $100 বিলিয়ন বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে প্রশাসন। কর্মকর্তাদের মতে দুর্নীতি ও মাদক পাচার রোধে এবং আমেরিকার স্বার্থ রক্ষায় ভেনেজুয়েলার তেল বিক্রি ও রাজস্ব অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ করা প্রয়োজন। রদ্রিগেজ অবশ্য স্পষ্ট করেছেন তারা মাথা নত করবেন না। রেনে নিকোল গুড নিহতে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। শুক্রবার সিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। মিনেসোটা স্টেটের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই ঘটনা তদন্ত ভার দেওয়ার আহ্বান তার। একই সঙ্গে মেয়র অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দাবি করার মানে হচ্ছে তারা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছে। সিটি কাউন্সিলর জেসন চাভেজ বলেন, ঘটনার ভিডিও প্রমাণ করে ফেডারেল সরকার ভুয়া বয়ান উপস্থাপনের চেষ্টা করছে। দিনকে দিন বাড়ছে আন্দোলনের গতি। মিনিয়াপলিসে রেনে নিকোল গুডের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে দেশের বিভিন্ন স্টেটে। তারই ধারাবাহিকতায় মিনিয়াপলিসে সংবাদ সম্মেলন করেছে সিটি কাউন্সিল মেম্বার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। মিনিয়াপলিসে সংবাদ সম্মেলন করে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সিটি মেয়র জ্যাকব ফ্রে। শুক্রবার সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ঘটনার তদন্তে আরও মানুষকে সম্পৃক্ত করলে কোনো সমস্যাই হবে না। এ সময় দীর্ঘ সময় ধরে নিরপেক্ষ তদন্ত করে আসা মিনেসোটা ব্যুরো অফ ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন বিসি এর কাছে তদন্তের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। People at the table that have a deep commitment to the process and transparency and have run these investigations before, then why not include them in the process? ঘটনার তদন্ত থেকে কোনো কিছু না লুকিয়ে সবকিছু প্রকাশের আহ্বান জানান মেয়র। একই সাথে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবিও জানান তিনি। মিনিয়াপলিসে গত 1 বছরে সংঘটিত বন্দুক হামলার ঘটনায় 50% আইসের কারণে হয়েছে বলে উল্লেখ করেন সিটি মেয়র। We got nothing to hide from here. All we want in Minneapolis is justice and the truth. নিরাপদ শহরকে অনিরাপদ করে তোলার জন্য আইসকে দায়ী করেন মেয়র জ্যাকব ফ্রে। বলেন, পামমন্ডির ডিপার্টমেন্ট অফ জাস্টিস রেনে নিকোল গুডকে হত্যার ঘটনা অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করতে চাওয়া গভীর উদ্বেগের। একই সঙ্গে ঘটনার এত দ্রুত সময়ের মধ্যে তদন্তের উপসংহারে আসতে চাওয়া আগেই সিদ্ধান্ত নিয়ে নেওয়ার মতো ঘটনা বলেও উল্লেখ করেন মিনিয়াপলিসের মেয়র। ঘটনার ভিডিও প্রমাণ করে ফেডারেল সরকার একটি ভুয়া বয়ান উপস্থাপনের চেষ্টা করছে বলে দাবি করেন সিটি কাউন্সিলর জেসব চাভেজ। রেনে গুড কোনোভাবেই একজন অভ্যন্তরীণ সন্ত্রাসী ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি। এ সময় এফবিআই কে বিসিএ এর জন্য সব তথ্যের অ্যাক্সেস দেওয়ার দাবিও জানান চাভেজ।
স্টেট রিপ্রেজেন্টেটিভ আয়েশা গোমেজ বলেন, যদি সত্যি কারো জননিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে, কমিউনিটিতে আইন প্রয়োগকারী সংস্থার বৈধতা বজায় রাখতে চান, তাহলে তাদের অবশ্যই জবাবদিহি, স্বচ্ছতা এবং ন্যায়সঙ্গত তদন্তের সুযোগ রাখতে হবে বলেও মনে করেন তিনি। আইসের গুলিতে রেনে নিকোল গুড নিহতের প্রতিবাদে মিনিয়াপলিসে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। শুক্রবার শহরের রাজপথ রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। ড্রোন ফুটেজে দেখা গেছে বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন এবং পতাকা হাতে মাইলের পর মাইল রাস্তা অবরোধ করে রেখেছেন। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মিনিয়াপলিসের ঘটনার নতুন ভিডিও প্রকাশ করলে এটা নিয়ে বিতর্ক শুরু হয়। সামাজিক মাধ্যম এক্সে তিনি দাবি করেন, ভিডিওটি প্রমাণ করে আইস কর্মকর্তা নিজের জীবন বাঁচাতে গুলি চালিয়েছেন। তবে ভ্যান্সের বক্তব্য সঠিক না বলে সমালোচনা করেন এনওয়াইপিডির সাবেক কমিশনার বিল ব্র্যাটন। মিনিয়াপলিসে আইস কর্মকর্তার গুলিতে রেনে নিকোল গুড নামের এক নারীর মৃত্যুর ঘটনা নতুন মোড় নিয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ভিডিওটি প্রমাণ করে আইস কর্মকর্তা নিজের জীবন বাঁচাতেই গুলি চালিয়েছিলেন। এক্সে দেয়া পোস্টে ভাইস প্রেসিডেন্ট লিখেন, এই ভিডিওটি দেখা কষ্টকর হলেও সত্য প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় আইস কর্মকর্তা একটি এসইউভির দিকে এগিয়ে যাচ্ছেন এবং রেনি গুডের সাথে কথা বলার এক পর্যায়ে তিনি গুলি চালাতে শুরু করেন। তবে ভিডিওটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভিডিওটি দেখার পর একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানান, গাড়িটি কর্মকর্তাকে ধাক্কা দিয়েছে, এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যকে অনুপযুক্ত এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা বিল ব্র্যাটন। এনওয়াইপিডি এবং এলএপিডির সাবেক প্রধান এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ভাইস প্রেসিডেন্টের বক্তব্য উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করার বদলে আরও উস্কে দিচ্ছে। ব্র্যাটন অভিযোগ করেন, তদন্ত শেষ হওয়ার আগেই রেনি গুডকে দোষী সাব্যস্ত করে ফেলেছেন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। এদিকে মিনিয়াপলিসে 3 সন্তানের মা রেনি গুডকে হত্যার ঘটনায় ট্রাম্প প্রশাসনের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তার অভিযোগ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স 3 সন্তানের মাকে গুলি করে হত্যা করাটা সঠিক বলে মনে করেন। ভ্যান্স সহিংস দেশে বসবাস করতে চান বলেও সমালোচনা করেন তিনি। ওকাসিও-কর্টেজ অভিযোগ করেন, কংগ্রেস আইসের বাজেট $170 বিলিয়ন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, যা এটাকে দেশের অন্যতম বৃহত্তম আধা সামরিক বাহিনীতে পরিণত করেছে। তিনি জানান, এই বিশাল বাহিনীর উপর কোনো কার্যকর নিয়ম বা নিয়ন্ত্রণ নেই। আইসের নৈতিকতা এবং নিয়মকানুন এমনকি স্থানীয় একটি সাধারণ পুলিশ ডিপার্টমেন্টের চেয়েও নিম্নমানের বলেও মন্তব্য করেন কর্টেজ। এদিকে আইস বিরোধী বিক্ষোভে শুক্রবার মিনিয়াপলিসের রাজপথ রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। ড্রোনে ধারণকৃত ফুটেজে দেখা গেছে বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন এবং পতাকা হাতে মাইলের পর মাইল রাস্তা অবরোধ করে রেখেছেন। এই ঘটনার সবচেয়ে বড় প্রভাব পড়েছে শিশুদের উপর। নিরাপত্তার স্বার্থে মিনিয়াপলিসের স্কুলগুলো 1 মাসেরও বেশি সময় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, এটি কোভিড মহামারীর কথা আবারও মনে করিয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন কল বিষয়ে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিকের বক্তব্য সঠিক নয়। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই দাবি করেছেন। তিনি বলেন, গত বছর পারস্পরিক বিভিন্ন বিষয়ে 8 বার ট্রাম্প মোদী ফোন আলাপ হয়েছে। এর আগে এক পডকাস্টে হাওয়ার্ড লাটনিক বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সাথে বাণিজ্য চুক্তির জন্য প্রস্তুত ছিলেন। নরেন্দ্র মোদী একবার ফোন করলেই চুক্তি হয়ে যেত বলে দাবি করেন তিনি। গত বছর ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেছে আমেরিকা। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি করে বিভিন্ন পরিমাণে শুল্ক নির্ধারণের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার অল ইন নামের এক পডকাস্টে শ্রীলঙ্কান বংশোদ্ভূত কানাডিয়ান আমেরিকান প্রযুক্তিবিদের সাথে আলোচনায় কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে নরেন্দ্র মোদী ফোন করলেই ভারতের সাথে বাণিজ্য চুক্তি হয়ে যেত, ফোন না করায় হয়নি। তবে কমার্স সেক্রেটারির এই বক্তব্য ঠিক নয় বলে দাবি করেছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে অনেক দূর এগিয়েছিল ভারত। এ সময় 2025 সালে 2 দেশের শীর্ষ নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে 8 বার ফোনে কথা বলেছেন বলেও জানান তিনি। Prime Minister and President Trump have also spoken on phone on 8 occasions. রণধীর জয়সওয়াল বলেন, 2025-এর 13 ফেব্রুয়ারি থেকেই আমেরিকার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ছিল ভারত। সেই সময় থেকে দুই পক্ষই একটি সুষম ও পারস্পরিক উপকারী বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য বহু দফা আলোচনা করেছে। বহুবার চুক্তির কাছাকাছিও ছিল দুই দেশ বলে মন্তব্য করেন তিনি।
Since then, two sides have held multiple rounds of negotiations to arrive at a balanced and mutually beneficial trade agreement. এ সময় আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি না হলেও 1.4 বিলিয়ন মানুষের জ্বালানির প্রয়োজন মেটানোর লক্ষ্যে বৈশ্বিক বাজারের বিভিন্ন উৎস থেকে তেলের চাহিদা মেটাতে কাজ করছে ভারত, জানান জয়সওয়াল। Evolving dynamics in the global market, as also the imperative to secure affordable energy for our 1.4 billion people. এ সময় নিজেদের চাহিদার কথা বিবেচনায় ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মাধ্যমে সৌরশক্তির ব্যবহার ও সহযোগিতা বাড়াতে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলেও মন্তব্য করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। Progress in promoting solar energy deployment. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার পর প্রথম এক বছরে দেশের শ্রমবাজারে নিয়োগের এই গতি ছিল নাটকীয়ভাবে ধীরগতির। শুক্রবার প্রকাশিত লেবার ডিপার্টমেন্টের পূর্ণ হিসাব অনুযায়ী 2025 সালের শেষ মাস পর্যন্ত কর্মসংস্থান বৃদ্ধির হার ছিল কম। তবু হোয়াইট হাউস এই পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবে তুলে ধরেছে। গত 12 মাসে শ্রমবাজারে প্রায় 584,000 চাকরি যোগ হয়েছে। এটি 2020 সালের পর সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি। এটি দেশের দীর্ঘমেয়াদী গড়ের তুলনায়ও অনেক কম। 2025 সালের নিয়োগ কমে যাওয়ার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে অভিবাসন কমে যাওয়াকে। গত বছর শ্রমবাজার দুর্বল হওয়ার আরো কিছু লক্ষণ দেখা গেছে। ডিসেম্বর মাসে বেকারত্বের হার দাঁড়িয়েছে 4.4%, যা আগের জানুয়ারিতে ছিল 4%। নিয়োগদাতারা কম সংখ্যক চাকরির বিজ্ঞাপন দিয়েছে। ডিসেম্বরে এবং পুরো 2025 সাল জুড়েই প্রায় সব চাকরি বেড়েছে স্বাস্থ্যসেবা খাতে। ট্রাম্পের বিশেষ গুরুত্ব পাওয়া উৎপাদন খাতে গত বছর 68,000 চাকরি কমে গেছে, যা হতাশাজনক। সাম্প্রতিক জরিপে দেখা গেছে অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে আমেরিকান জনগণের অসন্তোষ বাড়ছে। প্রেসিডেন্ট মাঝে মাঝে এসব সমালোচনা উড়িয়ে দিয়েছেন। শুক্রবার ট্রাম্পের শীর্ষ সহযোগীরা আবারও অর্থনীতি নিয়ে আশাবাদের যুক্তি তুলে ধরেন। তারা বলেন নীতিগুলোর পূর্ণ প্রভাব নতুন বছরে আরো প্রবৃদ্ধি আনবে, বিশেষ করে নির্মাণ ও উৎপাদন খাতে। হোয়াইট হাউস ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট সিএনবিসি-কে বলেন, এই নিয়োগ সংক্রান্ত সংখ্যাগুলো তাদের অন্য সব সূচকের চেয়ে একটু আলাদা দেখাচ্ছে। তিনি আমেরিকার বাণিজ্য ঘাটতি কমে আসার দিকেও ইঙ্গিত করেন, যা ট্রাম্প অর্থনৈতিক সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। হ্যাসেট আবারও বলেন, প্রেসিডেন্টের শুল্ক ও কর ছাড় নীতির ফলে 2026 সালে জিডিপি দ্রুত বাড়তে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।